স্বাগত সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবার বিস্তারিত। ভারতের নবনির্বাচিত জোট সরকার বাংলাদেশের কোনো দল নয়, বরং জনগণের পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। তাদের দাবি, বিশ্ব রাজনীতিকে বিবেচনায় নিয়েই দেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক সম্পর্ক তৈরিতে কৌশল নিচ্ছে বিএনপি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন আওয়ামী লীগকে একতরফা সমর্থনের অভিযোগ এনে ভারতের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে সরব হয় বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। ভারতীয় পণ্য বর্জনের আহ্বানও জানান অনেকে। সম্প্রতি অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আবার জোট সরকার গঠন করেছে বিজেপি। ভারতের নবগঠিত জোট সরকার বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানাবে, এমনটি প্রত্যাশা বিএনপির। একপক্ষীয় সম্পর্ক রাখার যে তাদের যে একটা আগ্রহ বা তাদের যে একটা প্রবণতা, এর থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে প্রত্যাশিত বিষয় কোনটা। এ ব্যাপারে তো তাদের হস্তক্ষেপ করা মোটেই উচিত না, বরং উল্টোটা করা উচিত, যাতে তাদের ওই উদাহরণ আমরা এখানে অনুসরণ করতে পারি। ওদের যেরকম একটা রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার জনগণের জন্য তারা সৃষ্টি করছে এবং ওইটাকে প্রোটেকশন দিচ্ছে, আমি চাই যে আমাদের দেশেও কোনো স্বৈরাচারী সরকারকে, কোনো অবৈধ সরকারকে সমর্থন দিয়ে আমাদের সেই অধিকারগুলা কন্টিনিউয়াসলির জন্য আমরা কেউ হরণ করতে না পারি। দলটির নেতারা বলছেন, আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দেশের জনগণের স্বার্থকে সবার আগে বিবেচনায় নিচ্ছে বিএনপি। বাধ্য হওয়ার মতো কর্মকৌশল আমাদের যেটা করা দরকার, বিশ্বের পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা অনেক জায়গায় সেটা পারছি না, কারণ হঠাৎ পট পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্রিটেনে, ফ্রান্সে সাম্প্রতিককালে যেটা হলো, ভারতের ফলাফল যেভাবে হলো, এগুলোর উপরে লক্ষ্য রেখে তো কৌশলও পরিবর্তন করতে হচ্ছে ঘন ঘন। এই জন্য এটা থিতু হতে পারছে না। আমাদের সমমর্যাদা রেখে আমরা প্রতিবেশী দেশ যতই শক্তিশালী, যতই বড় হোক, আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করে আমরা কোনো সম্পর্ক করতে চাই। কিন্তু আমাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে, রাষ্ট্রীয় মর্যাদা, দেশের মর্যাদা, মানুষের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমরা ভারতের সাথে সম অধিকার ভিত্তিক ভালো সম্পর্ক চাই। এটা হইল আমাদের নীতি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে 4 মোবাইল অপারেটর কোম্পানিকে অসৎ উদ্দেশ্য এবং ক্ষমতার অপব্যবহার করে 152 কোটি টাকা অপরিশোধিত সুদ মওকুফ করার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সংবাদ সম্মেলনে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, বিভাগীয় তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই মামলা। মাজহুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 2016 থেকে 2019 পর্যন্ত 16টি নথিতে দেশের শীর্ষস্থানীয় 4 মোবাইল কোম্পানি গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলকে 152 কোটি টাকার বেশি পরিমাণ অপরিশোধিত সুদ মওকুফ করেন সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান। 16টি নথির মূল বিষয়গুলো ছিল স্থান ও স্থাপনার ভাড়ার উপর প্রযোজ্য ভ্যাট আদায় সংক্রান্ত। কিন্তু কমিশনার ওয়াহিদা রহমান ক্ষমতার অপব্যবহার করে একক নির্বাহী আদেশে ভ্যাট আদায় না করার সিদ্ধান্ত নেন। এমন সিদ্ধান্তে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হলেও আর্থিক ক্ষতি হয়েছে রাষ্ট্রের। দায়িত্বে থাকা অবস্থায় ওয়াহিদা রহমানের ক্ষমতার অপব্যবহার এবং অপকর্মের তদন্তে কমিটি গঠন করে কর কমিশন। তদন্তে দোষী সাব্যস্ত হয় তার নথিপত্র দুদকে পাঠালে মামলা করে দুর্নীতি বিরোধী এই সংস্থাটি। মামলার অভিযোগে বলা হয়, বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি করে 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন ওয়াহিদা রহমান। আইনের ব্যত্যয় ঘটিয়ে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে এখতিয়ার বহির্ভূতভাবে 16টি নথিতে 4টি মোবাইল অপারেটর কোম্পানি অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152 কোটি 89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে দণ্ডবিধির 218/409 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক সজেকার ঢাকা 1-এর মামলা নম্বর 9 আজ 11 জুন 2024 তারিখে রুজু করা হয়। দুদক সচিব আরও জানান, কর মওকুফের বিনিময়ে মোবাইল অপারেটরগুলো থেকে আর্থিক কোনো সুযোগ সুবিধা নিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে তারও ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে,
সেই জন্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তকালে সেটি সবকিছু এইসব বিষয়গুলো আশা করি এসে যাবে। সরকারি বিভিন্ন সংস্থা ওয়াহিদা রহমানের বিরুদ্ধে তদন্ত করে দুর্নীতির প্রমাণ পেয়েছে বলে জানান দুদক সচিব। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কেউ বিক্রি করছেন গহনা, কেউ বিক্রি করেছেন জমি, কেউ বা ধার দেনা। এভাবে দালাল আর ভুয়া এজেন্সির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে 18 ভুক্তভোগী। রাজধানীর নয়াপল্টন ও ফকিরাপুলে অজস্র ভুয়া এজেন্সির খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেক বিদেশগামী যাত্রীরা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। কেউ বনের গহনা, কেউ বিক্রি করেছেন ভিটে মাটি, ধার দেনা করে কোনো মতে জুগিয়েছেন বিদেশ যাওয়ার অর্থ। সকলের স্বপ্ন মরুর দেশ সৌদি আরবে গিয়ে স্বপ্ন পূরণ, বাড়তি উপার্জনে একটু সচ্ছলতা। অবশ্য দালালের খপ্পরে পড়ে ভেঙেছে সব স্বপ্ন। আমি টাকা দিয়েছি যাই আমার বোনের গয়নাগুলো বন্ধক দিয়ে, কেন অনেকে আছে যে বাড়িঘর বন্ধক দিয়ে টাকা দিছে। এই যে উনি আরশাদ ভাই, উনি ওকে বাড়িঘর বন্ধক দিয়ে টাকা দিছে। তাহলে এই যে এতগুলা লোকের হয়রানি করতেছে, এতগুলা লোকের এই পরিস্থিতির ভিতরে, তো এরা এখন যাবে কই? প্রতারণার শিকার 18 জন। দালালের মাধ্যমে চুক্তি হয় সৌদি আরব যাওয়ার। ভিসা প্রসেসিং সহ নানা কার্যক্রম পরিচালিত হয় পল্টনের দুটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে। ভুক্তভোগীদের দাবি, ধাপে ধাপে বিপুল অঙ্কের টাকা নিয়েও এখন তা অস্বীকার করছে এজেন্সিগুলো। এরপর যা মেন পেপার বাইর করে দিয়েছে, তার মধ্যে এই যে ভুয়া টিকিটটা দেখাই, এরা আমাদের থেকে বাকি 1.5 লাখ টাকা নিয়ে গেছে। এই যে ভুয়া টিকিটটা দেখাই, এরা বাকি 1.5 লাখ টাকা আমাদের থেকে নিয়ে গেছে। অনিশ্চিত বিদেশ যাত্রা, অন্যদিকে পাওনাদারের চাপ, সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম ভাগ্য বিড়ম্বিত মানুষগুলোর। যার যার ভিটামাটি বন্ধক, যার যেটা সম্ভব হয়েছে সবগুলা বন্ধক রেখে আমরা ঢাকাতে আসছি আজকে প্রায় 9 দিন। এখন ওনারা আসার পর ওনারা বলতেছে আমাদের টাকা পরিশোধ হয়নি। তো বললাম যে আমাদের সব টাকা পরিশোধ করা হয়েছে। কারণ আপনাদের কোনো টাকা পরিশোধ করা হয়নি, আপনারা কারা, আপনাদেরকে আমরা চিনি না। প্রতারণাকারী এজেন্সি নয়াপল্টনের উত্তরবঙ্গ ওভারসিসে দেশ টিভি ক্যামেরা। এই এজেন্সিকে টাকা দিয়েছেন অন্তত 10 জন। উত্তরবঙ্গ ওভারসিসের নেই কোনো বৈধ কাগজপত্র। অন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিয়ে বিদেশে লোক পাঠায় প্রতিষ্ঠানটি। না ভাই, আমার রিক্রুটিং এর লাইসেন্স নাই, আমার লাইসেন্সটা এখনো পাই নাই, আমার হলো প্রস্তাবিত আছে। পুরানা পল্টনের ওজিফা এয়ার ইন্টারন্যাশনালের চিত্র একই। আমার যেটা রানিং যেটা, এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে, করতে হবে। আমিও যেটা আপনাকে লাইসেন্স আছে আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই, ডকুমেন্টস আছে। কিন্তু ওনাদের যে বিষয়গুলো আমি যেটা আবার বলতেছি, ওনারা যদি আমার কাছে হিসাবেও যদি কোনো টাকা দিয়ে থাকে আমাকে দেখ বা অ্যাকাউন্টে দেখ, তাহলে আমি ড্রাইভার আমি নিব। এবং যদি ওনারা যদি ক্ষতিগ্রস্ত, আমিও নিজে কিন্তু ক্ষতিগ্রস্ত, আপনাদের বলছি। নিজেদের কাগজপত্র না থাকলেও অন্য 5 প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমনের ছাড়পত্র নেয় এজেন্সিগুলো। বাইরের নেতারা বলছেন প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকে। এটার জন্য তো অলরেডি ব্যবস্থা নেওয়া আছে। তো এই ধরনের প্রতারণা যারা করে থাকে তারা তো প্রতারণা যে করে সে তো প্রতারক, তার বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা আছে, লাইসেন্স ক্যান্সেল অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করে থাকে। আমার যে বিষয়ে এই ব্যাপারে যদি কেউ রিপোর্ট করে তাহলে সেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভুক্তভোগীরা চান দ্রুত তাদের বিদেশ পাঠানোর ব্যবস্থা হোক কিংবা অর্থ ফেরত দেওয়া হোক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে আত্মহত্যা প্রবণতা। নানা কারণে হতাশা ও একাকিত্বের ফলে আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা কাউন্সেলিং এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার উপর জোর দিলেও জনবল ও বাজেট সংকট থাকায় মৃত্যুর মিছিল বাড়লেও নিশ্চুপ থাকতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বরিশাল থেকে সহকর্মী শফিক মুন্সির রিপোর্টে বিস্তারিত। রোববার সকালে এভাবেই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি নিয়ে রাস্তায় দাঁড়ান বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শিফা নূর ইবাদি। রাতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হলের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আর গেল জানুয়ারিতে মেসের রুম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বৃষ্টি সরকারের। সাম্প্রতিক তথ্য বলছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বেড়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থার দেয়া তথ্য মতে 1 বছরে দেশের 13 পাবলিক বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা করেছেন 29 শিক্ষার্থী। নানা কারণে একাকিত্ব এবং হতাশা তাদেরকে এমন পথ বেছে নিতে বাধ্য করেছে বলে জানান সহপাঠীরা। ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক বন্ধন থেকে বিচ্ছিন্নতা, প্রেমে ব্যর্থতা, পারিপার্শ্বিক চাপ
এসব বিষয় আত্মহত্যার কারণ হিসেবে সামনে এসেছে মোটা দাগে। দেখা যায় একাডেমিক কিছু প্রেশার থাকে, প্লাস বন্ধু বান্ধবের ওরকম সময় দিতে পারে না। আর একটা সব থেকে বড় যে কারণটা হচ্ছে যে ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়। এতে কাউন্সিলিং অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে। পারিবারিক মেলবন্ধনের থেকে দূরে থাকার কারণে অনেক সময় শিক্ষার্থীরা একটা হতাশার ভিতর নিমজ্জিত হয়। প্রত্যেকটা মানুষের উচিত যে তার যে ধর্মীয় যে শিক্ষাটা, ধর্মীয় যে মূল্যবোধ, এটার উপর তার বিশ্বাস থাকা। যে কোনো স্টুডেন্ট যখন এই বিশ্বাস থেকে দূরে সরে যায় তখন সে নানা হতাশায় ভুগতে থাকে, আর হতাশার ভোগার এক চরম পর্যায়ে হলো আত্মহত্যা। শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রুখতে বিশ্ববিদ্যালয়গুলোয় নানামুখী পদক্ষেপ নিয়ে থাকে ছাত্র পরামর্শ কেন্দ্র, কিন্তু ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোয় বাজেট ও জনবল সংকটে এ দপ্তরকে কার্যকর করা যাচ্ছে না। এখানে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট, এবং কাউন্সিলিং করার জন্য যদি আলাদা করে সব জায়গায় স্পেশাল বাজেট থাকে, যেমন আমরাও কিন্তু যেই বাজেট দেয় এই বাজেটে কিন্তু হিমশিম খাচ্ছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আমাদের বিশেষভাবে আবেদন রইল যে আমাদের এই সেন্টারটাকে আরও আধুনিক এবং বাস্তবে বড় ধরনের একটা বড় পরিসর করার জন্য আমাদের কিছু বাজেট দরকার। ভবিষ্যতে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে আত্মহত্যা প্রবণতা রোধে কাজ করার কথা জানান ইউজিসির এ সদস্য। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় যে সাইকোলজি বিভাগ আছে তারা কিন্তু সমন্বিত হয়ে এরকম করছে, অনেক রকমের মানে কাউন্সিলিং এর ব্যবস্থা নিয়েছে। আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। পাটদ্রব্যের বাজার বাড়ছে, কিন্তু সে বাজারে বাংলাদেশ কোণঠাসা। কারণ একদিকে দেশের পাট পণ্য উন্নত মানের নয়, অন্যদিকে বাজারে ঢুকবার জন্য রাষ্ট্রীয় প্রচেষ্টা তেমন একটা নেই বললেই চলে। তবে আগামীতে রাষ্ট্রীয় তৎপরতা বাড়বে বলে আশ্বাস পেয়েছেন দেশের ব্যবসায়ীরা। তবে আশার কথা শুনেই সন্তুষ্ট থাকতে চান না খাত সংশ্লিষ্টরা। বলছেন পাট নীতি ঢেলে সাজাক দায়িত্বপ্রাপ্তরা। অর্থনীতিবিদরা জোর দিচ্ছেন খাত সংশ্লিষ্টদের সরকারি পৃষ্ঠপোষকতার উপর। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। পাট পণ্যের কাঁচামাল উৎপাদনকারী দেশ নিজের দেশের কাঁচামাল কাজে না লাগিয়ে রপ্তানি করছে ভিন দেশে। বেশিরভাগ পাটই রপ্তানি হয় প্রতিবেশী দেশ ভারতে। ভর মৌসুমে সস্তা দরে পাটের সর্বোৎকৃষ্ট চালান নিয়ে যায় তারা। বাংলাদেশের জন্য পড়ে থাকে নিম্নমানের অংশ। এ এক বিরল ঘটনা। খাত সংশ্লিষ্টরা বলছেন বিশ্বে যত কাঁচা পাট রপ্তানি হয় তার প্রায় ৮০ যায় বাংলাদেশ থেকে। কিন্তু এ কাঁচামাল দেশীয় শিল্পের উৎপাদনে কাজে লাগানো গেলে বিশ্বের $25 বিলিয়ন বাজারে বাংলাদেশের অর্থনৈতিক উপস্থিতি হতে পারে $10 বিলিয়নের। প্রান্তিক চাষি যারা আছে তাদের সাথে একটা আন্তর্জাতিক এবং দেশীয় কিছু ট্রেডার আছে, তাদের একটা সংস্রব আছে, একটা সংযোগ আছে। তারা আগেই তাদেরকে দাদন দিয়ে এই পাটগুলোকে তারা সংরক্ষণ করে রাখে। পাটের যে আমাদের কতগুলো এরিয়া আছে ওই জায়গায় কিন্তু তারা একটা নেটওয়ার্কিং করে রেখেছে। এই নেটওয়ার্ককে ভাঙতে হবে। এই অবস্থায় পাট নীতি ঢেলে সাজানোর আহ্বান ব্যবসায়ীদের। আমাদের পাট নীতিটাকে ঢেলে সাজাতে হবে। আমাদের কাঁচা পাট এবং এই কাঁচা মালটাকে আমরা নার্সিং করে এটা থেকে আমরা পণ্য বৈচিত্র্যকরণ করে ইকো ফ্রেন্ডলি বায়োডাইভার্সিবল যেই পাটের যে ক্রেজ সারা বিশ্বে এসেছে এটাকে আমরা কাজে লাগাতে পারি। পাট থেকে ব্যাগ, পোশাক, পাটের পলিথিন ও ঢেউটিন সহ ভালো মানের কার্পেট তৈরি সম্ভব। কিন্তু পাটকে শিল্পের রূপ দেওয়া সম্ভব হচ্ছে না বলেই বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে দেশ। এজন্য কাঁচামাল রপ্তানি না করে দেশে উৎপাদন বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তো অত্যন্ত কম মূল্যে তারা পার্শ্ববর্তী দেশ সেখানে রপ্তানি করে পণ্য, বিশেষ করে রজুট, এবং একই সঙ্গে এই যে চটের বস্তা যেগুলো, তারপরে যে সুতলি, সেগুলো রপ্তানি করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে আফ্রিকার কিছু দেশে। এবং আফ্রিকার দেশে যখন পাট পণ্য রপ্তানি করা হয় তখন সেখান থেকে অনেক সময় দামও পাওয়া যায় না, তার কারণে খুবই নিম্ন মূল্যে সেই এই পণ্যটা রপ্তানি করা হচ্ছে, যার ফলে পাটের যে ব্যবহার সেই ব্যবহারটা আমরা আসলে তেমন কিছু করতে পারছি না। পাট পণ্যের জিও টেক্সটাইলে বাংলাদেশ পিছিয়ে, বিপরীতে এগিয়ে যাচ্ছে চীন, ভারত। এজন্য প্রয়োজন পাট ও কারু পণ্যের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। তারা অনেকেই আসলে ব্যাংক থেকে ঋণও পান না যে তাদের ব্যবসা পরিচালনার জন্য। তো নানা রকম বাধার শিকার হন তারা। অনেক নারী উদ্যোক্তা রয়েছেন যারা পাট পণ্য উৎপাদন করেন, তারা তাদের এই বিভিন্ন রকমের লাইসেন্স ফি থেকে শুরু করে তাদের যে বিভিন্ন ভ্যাট, ট্যাক্স, এগুলোর কারণে অনেকেই আসলে এই ব্যবসা থেকে বিমুখ হন। অথচ তারা কিন্তু $1 বিলিয়ন এক্সপোর্ট করতে পারতেন এক পাটভূমি পণ্য দিয়ে, এবং দেশের যে কাঁচামাল সেটাই ব্যবহার হতো যদি এখানে পৃষ্ঠপোষকতা থাকতো। প্রণোদনার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি অ্যান্টি ডাম্পিং নীতি শিথিল করার আহ্বানও খাত সংশ্লিষ্টদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেশে সর্বজনীন পেনশন স্কিম চালু হলেও এখনো প্রচারণা ঢিলেঢালা। শহরের মানুষ কিছুটা জানলেও গ্রামে এর প্রচারণা তেমন নেই। এতে জনপ্রিয়তা পাচ্ছে না সামাজিক সুরক্ষার এই উদ্যোগ। এ খাতে জনগণকে আকৃষ্ট করতে সরকারি পেনশন পাওয়ার ভোগান্তির চিত্র দূর করার পরামর্শ অর্থনীতিবিদদের।
সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। জাতীয় পেনশন স্কিমের প্রচারণার পর রাজশাহী বিভাগে স্কিমভুক্তি প্রায় ২৭,০০০। যদিও বিভাগে মানুষের বাস ২ কোটির বেশি। বিবিএস বলছে এই বিভাগে নির্ভরশীলতার অনুপাত ৪৮.৮৯%। জাতীয় পেনশন স্কিম এই নির্ভরশীলতা কমাতে সহায়ক হলেও এখনো মন্থর সাধারণের অংশগ্রহণ। সরকার পেনশন স্কিম চালু করেছে, এটার জন্য আমরা শুনেছি বা টিভিতে দেখেছি, আমরা এটা শুনতে পাচ্ছি, কিন্তু এটা আমরা এখন পর্যন্ত পাইনি বা জানি না বা দেখিনি। সার্বজনীন পেনশন সম্পর্কে অনেক যারা সাধারণ নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এখন পর্যন্ত তারা ক্লিয়ার না। আরে ভাই আমরা কি বুঝবো, কিছুই তো বুঝি না, আমরা জানিও না, আমরা ভ্যান চালা খাই, আমরা এনে তো আমাকে কেউ বলেও নাই, আমরা শুনিও নাই। রাজশাহী ও বগুড়ায় স্কিমভুক্তির সংখ্যা বাড়লেও অনেকটা স্থির অন্য ৬টি জেলার অবস্থান, সবচেয়ে কম জয়পুরহাটে। তবে বিভাগীয় প্রশাসন বলছে সরকারি নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা বাড়াতে কাজ করছেন তারা। টোটাল বাংলাদেশে 8টি বিভাগ আছে, তার মধ্যে রাজশাহী বিভাগে কিন্তু আমরা অলরেডি একটি পেনশন মেলা করেছি। এখন এই মেলাগুলো আমরা জেলায় জেলায় করব মানুষকে বোঝানোর জন্য। এই টাকাটা কিন্তু জমা দিচ্ছে একটা মানি আমাদের যেটা শিডিউল ব্যাংকে, সরকারি ব্যাংকে। আপনি তো ব্যাংকে অ্যাকাউন্ট করলেন, এইটা সিম্পল অ্যাকাউন্ট খোলা, এবং আপনি যদি এই টাকাটা জমা দেওয়ার পরও আপনার কোনো নিট লস নাই। আপনি যদি ওই পেনশনে বলেন ৬০ বছর পূর্ণ হলে আপনি পেনশন পাওয়া শুরু করবেন, সেই পেনশনে কিন্তু মরে গেলে আপনার নমিনি কিন্তু পুরো টাকা ফেরত পায় লাভ সহকারে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন জনসাধারণকে পেনশন স্কিমে আনতে হলে এই প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে, ভরসা বাড়াতে হবে সাধারণ মানুষের। তারা কিছু টাকা জমাবে, সরকার কিছু টাকা দিবে। এখন এই মানুষগুলো যখন ৬০ বা তার বেশি বয়সে উপনীত হবে, তখন তো তাদের কাজ করার ক্ষমতা কমে যাবে। অনেকে আছে কর্মক্ষম হয়ে যায়, অনেকে আছে অসুস্থতার কারণে চলাফেরাই করতে পারে না। তো সেখানে যে সুবিধাটা হবে যে তারা পেনশন থেকে প্রতি মাসে মাসে কিছু টাকা পাবে, সেই টাকা দিয়ে তাদের সংসারটা চালিয়ে যেতে পারবে। একটা ঘোলা পানির মধ্যে যতই ভালো মাছের টোপ দেন না কেন, মাছ কিন্তু ওই টোপ খাবে না আর কি। তো এই জন্য উদ্যোগটা ভালো, কিন্তু আমাদের সার্বিকভাবে যে আমাদের পরিবেশ, সেই আস্থার সংকট, সেটি না ফেরাতে পারলে মানুষ কিন্তু এই মুখী হচ্ছেন। সর্বজনীন পেনশন স্কিম ২০০৮ সালে সরকারের দেয়া নির্বাচনী ইস্তেহারের ঘোষণা। এর বাস্তবায়নের মধ্য দিয়ে ২০৪১ সালে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৩% আনা হবে জানাচ্ছে বিভাগীয় প্রশাসন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। চট্টগ্রামের চাক্তাই খালে পড়ে এখনও নিখোঁজ 2 শিশু। প্রায় 4 ঘন্টা অভিযান চালিয়েও উদ্ধার করতে না পেরে রাত 8:30টার দিকে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। সকাল থেকে আবারও অভিযান শুরু হবে। মঙ্গলবার বিকেল 4টার দিকে চাক্তাইয়ের স্লুইস গেট এলাকায় নিখোঁজ হয় ওই 2 শিশু। খবর পেয়ে এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের 2টি ইউনিট উদ্ধার অভিযানে নামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই 2 শিশু ককশিট নিয়ে খেলা করছিল পানিতে। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। নিখোঁজ 2 শিশুর পরিচয় জানা যায়নি, মেলেনি তাদের পরিবারের কারো সন্ধানও। আমাদের কাছে কোনো বাচ্চার গার্ডিয়ান এখনো আসেন নাই, আমরা অবস্থানে দেখতে পাই নাই। বাট স্থানীয় জনগণ যেহেতু আমাদেরকে মেসেজ দিয়েছেন বা জনশ্রুতি অনুসারে আমরা আমাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। জোয়ারের কারণে, বাড়ার কারণে যেখানে পড়েছেন সেখানে আছেন কিনা না এরা সামনে চলে রাখছেন, সে ধারণাকে লেখে আমরা কিন্তু অনেক দূরে আমরা আমাদের ডুবুরে কাজ করছি। আপনারা দেখছেন লাইভ চ্যানেলের মাধ্যমে আমরা কাজ সার্চ করে দেখছি আসলে কি আছেন কিনা এখানে। 2 সপ্তাহ ব্যবধানে দেশের সবচেয়ে বড় মশলার বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সব ধরনের মশলায় কেজি প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। পর্যাপ্ত সরবরাহ থাকলেও কতিপয় আমদানিকারকের সিন্ডিকেটে অস্থির হয়ে উঠেছে বাজার। যদিও তারা বলছেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় প্রভাব পড়েছে খাতুনগঞ্জে। সহকর্মী একেএম নাজিমের রিপোর্টে জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশের অন্তত 35% মশলার বাজার নিয়ন্ত্রণ করে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী ও আমদানিকারকরা। মশলার দাম বাড়ার পেছনে শুল্ক ও ডলারের দাম বৃদ্ধিকেই যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছেন ব্যবসায়ীরা। দেশে গরম মশলার বাজার মূলত আমদানি নির্ভর হয় চট্টগ্রাম বন্দর দিয়ে বিভিন্ন দেশ থেকে মরিচ, পেঁয়াজ, রসুন, দারুচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, এলাচ, ধনিয়া, জিরা, আদা ও হলুদ আমদানি করা হয়। ব্যবসায়ীরা বলছেন ডিও ব্যবসায়ী ও আমদানিকারকদের সিন্ডিকেট দাম বাড়াচ্ছে এসব মশলার। কোরবানি ঈদ সামনে রেখে 200 থেকে 400 টাকা বেড়ে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 650 টাকা, এলাচ 3500 টাকা, লবঙ্গ 1360 টাকা, দারুচিনি 375 টাকা, গোলমরিচ 800 টাকা এবং জয়ত্রী বিক্রি হচ্ছে 2800 টাকা দরে।
ডলার সংকট এবং দামের তারতম্যের কারণে মশলা আমদানি ব্যাহত হয় প্রতিটি মশলার দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। এবার বগারের যে ঈদ আসতেছে তার জন্য কিন্তু মশলা পাতি যে আমাদের যে প্রয়োজন হয় সেটা কিন্তু আমদানি করা আছে। মূলত ডলারের সংকট এবং ডলারের দাম বেশি বৃদ্ধি হওয়ার কারণে পণ্যের দাম অনেক ক্ষেত্রে বেশি হচ্ছে। এতদিন দেশে মশলার উৎপাদন কম হওয়ার অজুহাত দেখালেও এখন তার সাথে যুক্ত হয়েছে টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়া। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালটি। বছরের পর বছর নানা সংকট নিয়ে রোগীর সেবা দিয়ে হাসপাতালটি এখন নিজে রোগী। বড় কোনো দুর্ঘটনার শিকারে রোগী এলে চিকিৎসা সেবা না পেয়ে ছুটতে হয় রংপুর দিনাজপুরের পথে। এতে প্রায় পথে মৃত্যু হয় অনেকের। সংকট সমাধানে কোনো উত্তর নেই কর্তৃপক্ষের। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর তথ্যচিত্রে টুম্পা আফরোজের আরও একটি ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালটি জেলার প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসা সেবা কেন্দ্র। ১০০ শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন ১,০০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নেয়, আর আন্তঃবিভাগে ১০০ শয্যার বিপরীতে ভর্তি থাকে অন্তত ৩ গুণ রোগী। বাধ্য হয়ে বারান্দায় প্রতিকূল পরিবেশে চিকিৎসা নেন অনেক রোগী। ঔষধ কিনতে হয় হাসপাতালের বাইরের দোকান থেকে। এদিকে জনবল কম থাকায় ওয়ার্ডে দিনে মাত্র একবার রোগী দেখতে আসেন চিকিৎসক। সেই সঙ্গে সংকট রয়েছে নার্সেরও। শয্যা, ঔষধ, জনবল ও চিকিৎসক সংকটে সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। পঞ্চগড়ের যে অবস্থা, এখানে আমাদের কিছু হলে আমাদের দৌড়ে যাইতে হয় রংপুর। আজ অনেকদিন থেকে দেখতে বারান্দায় আমাদের চিকিৎসা হচ্ছে না ভালো। ওষুধ যে পরিমাণ আমাদেরকে দেওয়ার কথা সেই পরিমাণ আমরা পাচ্ছি না, ওষুধ বাইরে থেকে কিনে নিয়ে আসতে। চিকিৎসকরা জানান, চিকিৎসক ও নার্স সংকট থাকায় হাসপাতালটি সক্ষমতার ৩ গুণ বেশি রোগীকে চিকিৎসা দিতে গিয়ে তাদেরও পড়তে হয় হিমশিম অবস্থায়। আমরা এই বাড়তি রোগীদের স্থান সংকুলন করতে না পেরে তাদেরকে বারান্দায়, করিডোরে অনেক কষ্টের ভিতরে থাকতে হয়। এখানে যে পরিমাণ ডাক্তার থাকার কথা তার 4 ভাগের 1 ভাগের ডাক্তার বিদ্যমান রয়েছে। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি প্রতিটি রোগীর সেবা যাতে বিন্দুমাত্র কোনো ঘাটতি না থাকে। হাসপাতালটিতে ২৫০ শয্যার একটি ভবন এখনো নির্মাণাধীন। চিকিৎসা সেবা নিশ্চিত করতে এটির কাজ শেষ করা সহ পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।